অনেকদিন বাদে লাইভ মার্কেট চলাকালীন ভিডিও রেকর্ড করছি। লাইভ মার্কেটে একদম চার্ট অনুযায়ী কিছু অ্যানালিসিস থাকবে, কিছু স্টক, কিছু সেক্টর নিয়ে আলোচনা থাকবে। মন দিয়ে ভিডিওটা শুনবেন। যদিও দ্য ভিডিও উইল বি রিলিজড আফটার দ্য মার্কেট আওয়ার্স, কিন্তু লাইভ মার্কেটে অ্যানালিসিসের একটা মজাই আলাদা, সেটা আপনাদের সামনে আজকে করব। একটু মনে করিয়ে দিই, বাজার এখন 25,335। আপনারা অনেকে আমার চ্যানেলের সাথে জুড়ে ছিলেন। 2 মাস আগে আমি আপনাদের বলেছিলাম সুইং ট্রেডিং বা ইন্ট্রাডে এই সময় কোনটা ভালো। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে আমি বলেছিলাম, দেখতে পাচ্ছেন 2 মাস আগের ভিডিও, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম যে সুইং ট্রেডিং এখন করার মতো অবস্থায় নয়। আমি পার্সোনালি এখন ইন্ট্রাডের উপর ফোকাস করছি, সুইং ট্রেডিং থেকে বিরত থাকছি। যদি দেখেন 2 মাস কিন্তু মার্কেট খারাপই চলেছে। আবার 3 দিন আগে, জাস্ট 3 দিন আগে, আপনার একটু উপরে যাই, দেখুন 3 দিন আগে আমি কিন্তু সেই স্টান্সটা চেঞ্জ করেছিলাম। 3 দিন আগে বলেছিলাম যে না, মার্কেট এখন সুইং ট্রেডিং এর জন্য একটু ভালো হচ্ছে, এবং যদি মার্কেট 25,000-এর উপরে থাকে তাহলে ইটস ওকে, সুইং ট্রেডিং আবার শুরু বলে ভিডিও করেছিলাম। মানে স্টপের সময়ও আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম, আবার যখন স্টার্ট সেই 3 দিন আগেও আপনাদের অ্যালার্ট করা ছিল। এবং বিগত 2-3 দিনে তো দেখেইছেন মার্কেট কিন্তু বেশ ভালো একটা র্যালি দিয়েছে। অনেক সুইং ট্রেডিং স্টক ভালো র্যালি দিয়েছে। আপনাদের পছন্দের অনেক স্টক, যেগুলো ডিফেন্স সেক্টর থেকে শুরু করে অন্যান্য প্রিয় আপনাদের যে সেক্টর বা স্টক আছে, সেগুলো কিন্তু ভালো সুইং ট্রেডিং এর র্যালি দিয়েছে। সুতরাং, এবং আগে যে 2 মাস আপনাদের বারণ করেছিলাম, সেই সময় দেখুন মার্কেট কেমন ছিল, কেমন করেছে বিহেভিয়ার। নিচে, তারপর একটু উপরে, এটা তো গ্যাপ, এই গ্যাপটা তো কেউ ধরতে পারিনি। উপরে গিয়েই আবার ধরাম করে নিচে, আবার উপরে, মানে এরকম একটা কি বলে, মানে সুইং ট্রেডারদের জন্য একদমই ভালো মার্কেট ছিল না। তখনও অ্যালার্ট করা ছিল। যারা আমার চ্যানেল ফলো করেছিলেন নিজেরা অ্যানালিসিস করে অবশ্যই ডিসিশন নেবেন। আমার জাস্ট যুক্তিগুলো দেওয়া ছিল আপনাদের সামনে, আপনাদের স্টাডির জন্য, আপনাদের অ্যানালিসিসের জন্য। আশা করি কাজে দিয়েছে। প্লিজ একটু নিচে কমেন্ট করে জানাবেন। এবং আমি ওই সময় একটাও কথা বলেছিলাম, যেটা আজকেও বলি, যে টাকা কয়েকটা সময় মার্কেটে এরকম আসে যেখানে টাকা বাঁচানো ইজুকাল টু টাকা কামানোর সমান। তাহলে এই যে 2 মাস টাকা বাঁচানোর উপর জোরটা দিতে হয়েছিল। তাহলে এবার মার্কেটে কি সব ঠিক হয়ে গেছে? একটা কথা বলি, আবারও একটু লেভেলটা মনে করিয়ে দিই। 25,000, 25,000 এই লেভেলটা যদি ভেঙে যায়, তাহলে আবার কিন্তু ব্যাক টু দ্য বেসিক ওই সুইং ট্রেডিং থেকে বিরত থাকতে হবে। 25,000-এর উপরে যতক্ষণ আছে ইটস ওকে, যেটা 3 দিন আগেও আমি বলেছিলাম। এবং এই 3 দিনে আপনারা যথেষ্ট ভালো মার্কেট থেকে আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এইবার আসি, একটা চিন্তার দিক আপনাদের আমি বলে রাখি, তারপর আমি একটু ডিটেল অ্যানালিসিসে আসবো লাইভ মার্কেটে যখন আছি। সেটা হচ্ছে ইউএস মার্কেট নিয়ে। আহ, ভিডিওটাকে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। ইউএস মার্কেট নিয়ে চিন্তা হচ্ছে। ইউএস মার্কেট তো আপনারা বলবেন যে নতুন হাই এর পর হাই করছে, খুব ভালো। ঠিক আছে, আমি মার্কেট নিয়ে বলছি না, আমি একটু মিডিয়াম টাইম ফ্রেমে বলছি। মিডিয়াম টাইম ফ্রেম মানে 2026 হতে পারে, 2027 হতে পারে। কয়েকটা দিক না মিলছে না। মানে শেয়ার মার্কেট আর ওখানকার ইকোনমি, ওখানকার জব সেক্টর যেমন চলছে, প্লাস ট্রাম্পের পলিসি, এত অ্যাগ্রেসিভ পলিসি, প্লাস বিভিন্ন দেশের উপর যে মানে জিওপলিটিক্যাল ইভেন্টসগুলো যেগুলো চলছে, সেগুলো ঠিক শেয়ার মার্কেটের সাথে মিলছে না। এবার দেখুন, এই না মেলার ব্যাপারটা কয়েকটা সময় হয়তো লিকুইডিটির কারণে চলে যায়, কিন্তু বা অনেক সময় ম্যানিপুলেটও করে রাখা হয়, মার্কেটকে পড়তে দেওয়া হয় না, আপনারা নিজেরাও খুব ভালো জানেন এই ব্যাপারটা। কিন্তু একটা সময় না একটা সময় এই গ্লোবাল ইকোনমি বা ফান্ডামেন্টালটা তো কাছে চলেই আসে, তাই না? তো সেই ব্যাপারটা কিন্তু ইউএস মার্কেট থেকে, আমার মনে হয় যদি বিপদ কিছু আসে, ইউএস মার্কেট থেকেই গ্লোবালি বিপদ আসতে পারে, বা ইউএস এর যে নীতি, তার জন্যই কিন্তু বিপদ আসতে পারে। যার জন্য আমাদের একটু অ্যালার্ট থাকা উচিত। জব নিয়ে আমি একটু বেশি সন্দিহান, কারণ জব মার্কেট অনেক কিছু বলে দেয়, অনেক কিছু অনেক আগে বলে দেয়। জব মার্কেটে কিন্তু আমেরিকায় দেখতেই পাচ্ছেন, যারা আপনারা খবরাখবর রাখেন, যে জব
ওদের কিন্তু ভালো আসছে না, জব যে নাম্বারগুলো আসছে সেগুলো ভালো আসছে না, মানে নতুন জব ক্রিয়েট তেমন হচ্ছে না, পুরনো অনেক জব ছাঁটাই হচ্ছে, ইন্ডিয়াতেও একটু শুরু হয়েছে সেই ব্যাপারগুলো, এই ব্যাপারটা কিন্তু আছে। তার সাথে সাথে ইনফ্লেশন আবার একটু যেন মাথাচাড়া দিয়ে বাড়ছে ইউএসএ, এবং তার সাথে সাথে যেটা জিওপলিটিক্যাল ব্যাপার জানেন, ভেনেজুয়েলার সামনে ইউএস এর রণবাহিনী রণতরী বা যাকে বলে মেরিন ডিভিশন সেগুলো আহ, আহ, আছে, ভেনেজুয়েলাকে অ্যাটাক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্লাস আবার রাশিয়া ইউক্রেনের যে কনফ্লিক্টটা ছিল সেটা কমার থেকে বরং বেড়েইছে, এবং তার সাথে সাথে ন্যাটোর কিছু কিছু দেশ চলে এসেছে তার মধ্যে, যার মধ্যে পোল্যান্ড, রোমানিয়া, এগুলোর মধ্যেও আমরা অনেক কথা শুনতে পাচ্ছি যে ভায়োলেশন হয়েছে, বর্ডারের অনেক কিছু হয়েছে। এবং ন্যাটো থেকে কিন্তু আমি বলছি, ন্যাটো থেকে আর্টিকেল 4 ইনভোক করা হয়েছে। আর্টিকেল 5 হচ্ছে যে একজনের উপর হামলা মানে পুরো ন্যাটোর উপর হামলা এবং আমরা অ্যাটাক করব, সেইটা কিন্তু তার আগে আর্টিকেল 4 হয়। আর্টিকেল 4 রিভোক করা হয়েছে। আর্টিকেল 4 মানে প্রিপারেশন, প্রিপেয়ার্ড থাকতে হবে, এই জন্য দেখবেন ওরা কিন্তু ন্যাটোর তরফ থেকে কিন্তু অনেক কিছু মুভমেন্ট করা হয়েছে, সেগুলোও হয়েছে যেহেতু রোমানিয়া এবং পোল্যান্ডে ড্রোনের ব্যাপারগুলো হয়েছে। তো এই এই ন্যারেটিভগুলো চলছে, যেগুলো জিওপলিটিক্যালি খুব একটা যে ভালো দিক তা নয়। তো একটু ম্যানেজ করার ব্যাপার চলছে, যেহেতু যুদ্ধের ব্যাপারগুলো এখন আর মার্কেট সেইভাবে নেয় না, যদি না বড় কিছু কনফ্লিক্ট রিয়েল হয়। কেননা যুদ্ধ তো 2 বছর ধরে বাজার দেখেই আসছে, তাই না? তো এই কিন্তু আমাদের অ্যাজ আ ইনভেস্টর, ট্রেডার আমি ঠিক বলবো না, অ্যাজ আ ইনভেস্টর একটু নজর রাখা উচিত। ভয় পাওয়ার কি দরকার আছে? না, ভয় পেলে তো চলবে না, কারণ এটাই মার্কেট, আপনি কি মার্কেট থেকে বেরিয়ে যাবেন? তা একদমই নয়। ইন্ডিয়ার বাজার ঠিক চলছে, কিন্তু আবারও বলছি, গ্লোবাল যদি কিছু আসে সেটা ইউএস এবং ইউএস এর যে পলিসি তার থেকেই আসবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমার যেটা একটু সন্দেহের চোখে, বা একটু আমি ওই বলে না খুব বারিক নজর রাখছি। কোনো কিছু যদি আরো আপডেট পাই আমি নিশ্চয়ই চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখুন, পাশে বেল আইকনকে প্রেস করে দিন, ব্যাস এইটুকুনি কাজ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন। চলুন এবার একটু 15 মিনিটের চার্টে আসি। অনেকদিন 15 মিনিটের চার্টে আসিনি আপনাদের সামনে। কেন আসিনি? যেহেতু লাইভ মার্কেটে অনেকদিন বাদে আমি ভিডিও করছি। তো দেখুন, মোটামুটি এই 25,000 যখনই তার উপরে স্টে করে, 25,000-এর লাইনটা প্রায় এই সব জায়গায়, 25,000 থেকে যেই উপরে স্টে করে তারপর কিন্তু দেখুন একটু কনসোলিডেট করে, কিন্তু 25,000-এর উপরেই স্টে করে। এই নয় যে 25,000-এর করে ভেঙে নিচে চলে এলো, তা নয়। তারপর এই দিন তো এক্সপায়ারি ছিল, মানে এক্সপায়ারি না, সরি, ফ্রাইডের কথা আমি বলি। ফ্রাইডে তো একটা কি বলে উইকেন্ডের ব্যাপার, এইসবগুলো ছিল। তারপর তারপর গতকাল বেশ ভালো একটা মুভ দেয়, এবং গতকালের মুভমেন্টটা যদি 15 মিনিটের চার্টে দেখেন, বারবার কিন্তু উপরে গেছে, তারপর আবার কনসোলিডেশন, আবার ব্রেকআউট, আবার নিচে এসেছে, আবার ব্রেকআউট, সুন্দরভাবে দিনের হাইতে বন্ধ দিয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আজকে আপাতত ফলো আপও করেছে। হ্যাঁ, আজকে আপাতত ফলো আপও করেছে এবং ঠিক আছে। মার্কেট মানে প্রতিদিনই যে বাড়বে তা নয়, যদি দেখেন বিগত কয়েকদিন ধরে বেড়েছে। শুধুমাত্র লাস্ট যে উইকলি এক্সপায়ারি ছিল ওই দিন গত সপ্তাহে একটু নিচে রেড বন্ধ হয়েছে, তাছাড়া কিন্তু মার্কেট ওভারঅল বেশ ভালো চলেছে। তো মার্কেট নিয়ে তেমন কিছু বলার নেই, মার্কেট চলছে মার্কেটের মতো, ইটস গুড। তবে 25,000-এর লেভেলটায় নজর রাখবেন। চট করে কিছু সেক্টরাল, যেহেতু এখন লাইভ মার্কেট চলছে, সেক্টরাল কিছু জায়গায় চলে আসবো, যেখানে আমি একটু ডেইলি চার্টে চলে আসি। ব্যাংক নিফটির ডেইলি চার্ট নিচের লেভেল থেকে বেশ কনসোলিডেট করে উপরের দিকে গেছে। এবার কিন্তু এই কনজেশন জোনকেও ও অ্যাপ্রোচ করছে। এই কনজেশন জোনে একটু দাঁড়িয়ে এটা আশা করব যে একটু দাঁড়িয়ে তারপর ব্রেকআউটটা দিক, তাহলে ঠিক আছে। যদি এখান থেকে ডাইরেক্ট নিচে পড়ে যায় তো ব্যাংক নিফটি নিফটিকেও টেনে নিচে আসবে। সুতরাং এই কনজেশন জোনটার দিকে একটু নজরে রাখবেন, যেটা কিন্তু 55,500-600 এই এই লেভেল থেকে শুরু হচ্ছে। এখন 55,400-তে ব্যাংক নিফটি আছে। আচ্ছা, যদি দেখি ইন্ডিয়া ভিক্স,
একটু ভোলাটিলিটি যে ইন্ডেক্স, ভোলাটিলিটি ইন্ডেক্স কিন্তু অ্যাভারেজের থেকে নিচে চলছে। অ্যাভারেজ কি দেখুন, আমি একটু লং টার্ম চার্টে, লং টার্ম ডেইলি চার্টে যদি 2024 থেকে দেখেন, একটা মোটামুটি অ্যাভারেজ যা ভিক্স করছিল সেটাকে একটা বক্স করে দিয়েছি, তার নিচে কিন্তু রয়েছে এখন 10 ভিক্স চলছে। আপনারাও জানেন 10 ভিক্স মানে অনেক কম ভিক্স চলছে, সুতরাং লো ভোলাটিলিটিতে এখন চলছে, মার্কেটও একটু বাড়ছে, একটু ভোলাটিলিটি। এতে কি হয়, এতে অপশন সেলার যারা তাদের একটু অসুবিধা হয়, প্রিমিয়ামগুলো তেমন বেশি পাওয়া যায় না 10, তাই জন্য অপশন সেলারদের একটু মুশকিল হচ্ছে, সেটা স্বাভাবিক। তা বলে কি অপশন বাইংয়ে চলে যাব? না, তেমন নয়। ব্যাপারটা ওইভাবে দেখলে হবে না। অপশন নিয়ে যারা কাজ করেন তাদের এরকম সময় আসে, তারা বেশিরভাগই সেলারই হন, আমিও প্রিডমিনেন্টলি অপশন সেলার। এবং অপশন সেলারদের এরকম মাসের কিছু মানে বছরের কিছু মাস এরকম লো ভিক্সে কাজ করতে হয়, তখন একটু ট্রেডিং ভলিউম কমিয়ে দিলেন বা অন্যরকম স্ট্র্যাটেজি একটু করা যেতে পারে, সেরকম ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তবে ভোলাটিলিটির দিকে নজর রাখবেন। ভোলাটিলিটি কম মানে কি এখান থেকে বাড়ার প্রবণতা বেশি হতে পারে, কমের নয়, সুতরাং সেই দিকে একটু মাথায় রাখবেন। আচ্ছা, একটু স্মল মিড ক্যাপটা দেখে নিই। স্মল মিড ক্যাপ ইন্ডেক্স তার তার এই যে সুইং হাইটা ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে রাউন্ডিং বটম করে বেশ উপরে গেছে। এবার একটু একটু আবার যেহেতু বাড়ে, সেহেতু আবার একটু নিচে এসে তারপর আবার এরকম করতে পারে, সুতরাং এই রিট্রেসমেন্টের দিকে একটু নজর রাখবেন। সুতরাং একদম টপে কিনে ফেললাম স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক, তারপর ভাবলাম যে ওহো কেন একটু নিচে আসছে, না, একটু স্ট্রেট লাইনে তো যায় না, স্ট্রেট লাইনে একটু বাড়ার পর আবার একটু দাঁড়ায়, আবার একটু নিচে আসে, তারপর আবার যায়। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ওকে, তেমনি মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখেন, সেম স্মল ক্যাপের মতোই দেখুন, এখানেও এরকম বেড়েছিল, তারপর নিচে এসেছে, তারপর আবার বেড়েছে, আবার উপরে আছে, আবার হয়তো একটু নিচে নামবে, আবার বাড়বে, এইভাবেই হবে। হ্যাঁ, সুতরাং ওই রিট্রেসমেন্ট গুলোকে একটু নজর রাখবেন যারা নতুন করে এন্ট্রি করার প্ল্যান করছেন। দেখুন, আমি এন্ট্রি করবেন কি করবেন না সেই নিয়ে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিচ্ছি না, কিছুই না, জাস্ট টেকনিক্যাল টার্মস আপনাদের সামনে স্টাডি পারপাসে তুলে ধরছি। আপনাদের কাজ হলো চার্ট দেখা, যে স্টক আপনারা দেখছেন, যে সেক্টর দেখছেন, তার চার্ট দেখুন, তার বিভিন্ন ধরনের অ্যানালিসিস করুন, তারপর নিজে থেকে ডিসিশনটা নিন। আইটি আইটি সেক্টর আমি বলেছি এই বছরে যতই মাঝে মাঝে বাড়ুক না কেন, আইটি সেক্টর দুর্বল আছে। সে নতুন ধরনের বিজনেস মডেল তৈরি হচ্ছে, আপনারা জানেন এআই অনেক ডিসরাপটিভ ব্যাপার করছে, সেটা জানেন, তার জন্য আইটি এখন এরকম স্তিমিত অবস্থাতেই থাকবে। এই নয় যে আইটির থেকে আপনি বিশাল কিছু এক্সপেক্ট করবেন, তা নয়, ঠিক আছে। ফার্মা সেক্টর সেই কনসলিডেশন ফেজেই আছে, দেখতে পাচ্ছেন বিগত এপ্রিল মে জুন এই এই যে 4-5 মাসের ব্যাপারটা দেখুন, মাঝখানে একবার বেশ উপরে গেছিল কিন্তু আবার ধারাম। তো ওই মানে সব সেক্টরই দাঁড়িয়ে আছে, এই নয় যে রেজিং বুল মার্কেটে কিছু আছে। আচ্ছা, অটো সেক্টর এইটা একটা কি বলে একটা এক্সেপশন বলতে পারেন। এইখানে কনসলিডেট করেছিল মে জুন মানে অগাস্ট মাস পর্যন্ত, তারপর কিন্তু একটা বেশ ভালো উপরের দিকে গেছে, এবং আমার মনে হয় যে আরো একটু ইন্ধন জুগিয়েছে জিএসটির ব্যাপারটা। জিএসটির ব্যাপার অটো সেক্টরকে সত্যি একটু ইন্ধন জুগিয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই হাইকে ক্রস করার দিকে যাচ্ছে। আমি এখানে আপনাদের সামনে একটা লাইন টেনে রাখি, তার মানে দ্যাট ইজ গুড ফর, এখানে যদি ব্রেকআউট দেয় ইট ইজ গুড ফর অটো সেক্টর। ওকে, এফএমসিজি নিয়ে তেমন কিছু বলার নেই, মেটাল আমি কভার করি না, মেটালের শুধু বেদান্তা একটা স্টকই আমি একদিন কভার করেছিলাম জাস্ট স্টাডি পারপাসে, দ্যাটস ইট। যেটা যেটা ওয়ান অফ দ্য ফেভারিট আমার সেক্টর, সেটা এখানে। এবং গত ভিডিওতে আপনারা যদি মনে থাকেন, এই গত ভিডিওতে যেটা দুদিন আগের ভিডিও আপনাদের চিনিয়েছিলাম, তখন এই ক্যান্ডেলটা হয়েছিল 2-3 দিন আগের ভিডিও আমার মনে হয়, মানে লাস্ট ভিডিওতে আমার মনে হয় এই ক্যান্ডেলটা তখন করেছিল ডিফেন্স সেক্টর। এটা ডিফেন্স সেক্টরের, এবং আমি আপনাদের চিনিয়ে দিয়েছিলাম যে এটার দিকে নজর রাখুন। প্লিজ মনে থাকলে একটু ভিডিওর নিচে কেউ ডিফেন্স এই কথাটা লিখে দিন, যাদের মনে আছে গত ভিডিওতে ঠিক এই ডিফেন্স সেক্টরটা করে আমি বলেছিলাম এখান থেকে একটা ব্রেকআউট, এই চ্যানেল থেকে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি হয়েছে, নজর রাখবেন। এই তারপরের দিনও একটা সময় সুযোগ দিয়েছিল, এবং আজকেও তো পুরো ব্রেকআউট চলছে। সুতরাং গত মানে তা আমার ভিডিওর পরের থেকে আজকের দিন পর্যন্ত যদি দেখেন, হ্যাঁ, প্রায় 3-3.5% মতো কিন্তু
একটা ইন্ডেক্স প্রফিট তৈরি করে দিয়েছে বা ইন্ডেক্স একটা র্যালি করেছে। ইন্ডেক্স তার মানে ইন্ডিভিজুয়াল স্টকগুলো তো 5-6% হয়তো গেছে, কিন্তু তাই জন্যই বলছি একটু ওই সেক্টরাল যেসব স্টকে সেক্টর আছে, যে সেক্টরগুলো আপনি ফলো করেন তাদেরও সেক্টরাল মানে চার্টও মাঝে মাঝে একটু দেখবেন, তাতেও অনেকটা আইডিয়া আসে। ঠিক আছে, যাই হোক, যদি হয় বললাম ডিফেন্স এই এই ওয়ার্ডটা কিন্তু নিচে লিখে দেবেন যারা গত ভিডিওটা ফলো করেছেন। এই জন্যই বলবো ভিডিওগুলো একটু দেখেন স্টাডি পারপাসে, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না, নিজের মাথা খাটিয়ে ব্যাপারগুলো নেবেন। আচ্ছা, এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি। সেগুলো হচ্ছে একটু বেল নিয়ে আলোচনা করব। বিইএল 400-র উপরে 390, দেখুন এইখানে 390 এ দাগ কেন কাটা ছিল, কারণ এখানে মাল্টিপল এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে এখানে কনসলিডেশন জোন, সেখান থেকেই এবং সেখান থেকেই দেখুন উপর থেকে আগে নিচে এসেছিল, তারপর রাউন্ডিং বটম করে একটা ব্রেকআউট। যারা এসব ফলো করেন, ব্রেকআউট ট্রেড করেন বা ব্রেকআউট থেকে রিট্রেসমেন্ট ট্রেড করেন, তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ বেল দিয়েছিল। এবং ঠিক আছে, বেল খারাপ কোম্পানি নয়, ইটস ওকে। তবে ওই ডিফেন্স সেক্টরের উপর নির্ভর করছে, সেক্টর মাঝে মাঝে দাঁড়াবে, মাঝে মাঝে চলবে, এইভাবেই কোনো সেক্টরই স্ট্রেট ফরওয়ার্ড বাড়ে না, আমার থেকে এটা আপনারা ভালো জানেন। বিএসসি, বিএসসি নিয়ে অনেকের প্রশ্ন থাকে। দেখুন, বিএসসি ব্যাপারটা আমি একদিন বিএসসি কিন্তু একদম ফান্ডামেন্টালি কভার করেছিলাম, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আমার ভিডিও দেখে নেবেন। সেখানে আমি বলেছিলাম, সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বিএসসির স্টকটা বা কোম্পানি খারাপ নয়, এদের ব্যবসাও ভালো আছে, সব ঠিক আছে। প্রবলেম হলো বিগত 1-2 বছরে যদি দেখেন স্টকটা 4 গুণ, 8 গুণ, 10 গুণ হয়ে গেছে। তো একটা স্টক যখন 8-10 গুণ হয়ে থাকে, হাই পিই স্টক থাকে, তারপর তো সে এরকমই করবে, তাই না? একটু একটু মাঝে মাঝে র্যালি দেবে, তারপর ধারাম করে আবার পড়বে, মানে কি যাকে সাইড ওয়েজ বলে। তো বিএসসি তাই করছে। যাদের ইনভেস্টমেন্ট পারপাসে আছে চিন্তা করার আমার মনে হয় না তেমন কারণ আছে, মানে ফান্ডামেন্টালি আমি বলছি। কিন্তু যারা ট্রেড করেন তাদের এখন সাইড ওয়েজে তো ট্রেড করা যায় না, সেগুলো বুঝতে হবে। ঠিক আছে, যদি ধরুন নিচের দিকে নিলেন সাপোর্টে, একটু পজিটিভে কিছু পাওয়া গেল, তাহলে নিয়ে একটু প্রফিট বুক করে নিতে হবে বা ট্রেলিং স্টপ লস দিয়ে রাখতে হবে। কারণ সাইডওয়েজ মার্কেটে আপনি ওই ধরে বসে থাকলাম, যারা ট্রেড করছেন, ইনভেস্টরদের বলছি না, যারা ট্রেড করছেন, ওই ধরে বসে থাকলাম আর কিছু দেখলাম না, আর ঘুম থেকে উঠলাম দেখলাম যে বেড়ে গেছে, এরকম ব্যাপারটা হয় না। 2024-এর মার্কেট এটা নয়। ওকে। আচ্ছা, কেফিনটেক, তারপর জিও মানে সিডিএসএল, এগুলো ঠিকঠাক আছে, ইনভেস্টরদের জন্য ঠিক আছে, কিন্তু ওই আবার বললাম সাইডওয়েজ এখন মার্কেট আছে। জিও ফিনান্স 300-র উপরে যতক্ষণ আছে ইটস ওকে। এই জায়গাটা 307 একটা লেভেল থাকবে, যেটা 307 থেকে 300, এই ব্যাপারটা, এই দিকের যদি জোনটা আমি করি, আর এইখানের একটা আরেকটা জোন আপনি টেনে নেবেন, তাহলে মোটামুটি এইটা যতক্ষণ আছে ততক্ষণ ইটস ওকে। তাছাড়া এটা যদি ভেঙে যায় তাহলে আরেকটু নিচের দিকে ওপেন হতে পারে। আমি পিওরলি টেকনিক্যাল বেসিসে বলছি, কোনো রকম যে স্টকগুলো কভার করছি কোনো রকম বাই সেল হোল্ড কোনো রকম রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কিন্তু, ঠিক আছে? বাজাজ ফিনান্স, অনেকের বাজাজ ফিনান্স আছে, এবং আমি বারবার যখন নিচেও এসেছিল, দেখুন দাগ টানা আছে, মানে আমি আপনাদের বারবার কভার করেছিলাম, বলেছিলাম বাজাজ ফিনান্স খারাপ কোম্পানি নয়। মার্কেট যখন খারাপ ছিল, যে 2 মাস আগের আমি ভিডিও করে বলেছিলাম সুইং ট্রেডিং এর জন্য কন্ডিউসিভ নয়, মার্কেট যখন খারাপ ছিল তখন তো ও স্টক নিচে নামবেই, নিচে নেমে এরকম কনসোলিডেট করেছে, তারপর আবার বেড়েছে। যাদের ইনভেস্টমেন্ট পারপাসে আছে তাদের ঠিক আছে, যারা ট্রেডিং করেন তারা এবার নজরে রাখুন, ব্রেকআউট এসেছে, এবার আবার রিট্রেসমেন্টে একটা সাপোর্ট থেকে যখন উঠবে, তখন আবার একটু স্টপ লস রেখে কাজগুলো করবেন। এমনিতে কোম্পানি কখনোই খারাপ ছিল না, আশা করি ভবিষ্যতেও খারাপ হবে না, ভবিষ্যৎ কেউ জানে না, কিন্তু তাও মোটামুটি একটা ভাবা যায়। কেইনস নিয়ে কি বলবো বলুন, এইসব জায়গায় দাগ টানা আছে মানে বুঝতেই পারছেন। আপনাদের সাথে অনেকবার কভার করেছি, বারবার বলেছি যে যখন 6,000 টাকায় ছিল, 5,800 টাকায় ছিল, সেই লেভেল থেকে আপনাদের 6,200, সেই লেভেল থেকে আপনাদের বলে আসছি যে কোম্পানি হিসেবে ভালো কোম্পানি, এবং চিপ বানাবার ব্যাপারগুলো আছে। তো যাদের মনে আছে যে 5,800 6,000 লেভেলে বলেছি, তারা প্লিজ কেইনস লিখে 6,000 এই ব্যাপারটা একটু লিখে দেবেন, তাহলে আমার মনে থাকবে যে আপনাদের যে পুরনো ভিডিওগুলো বলি সেগুলো অ্যাটলিস্ট মনে আপনারা রাখেন, তাই না? আর যারা কমেন্ট সেকশন দেখেন, নতুন নতুন যারা দর্শক জুড়ছেন, তারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, যেগুলো কভার করা থাকে ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন।
আচ্ছা, এনএসডিএল দেখুন একটা ভার্টিক্যাল র্যালি দিয়েছে, তারপর একটু কনসোলিডেট করছে। খারাপ কোম্পানি নয়, সিডিএসএল যে আমার যেমন ভালো লাগে এনএসডিএলও তো ভালো লাগতে বাধ্য, কিন্তু দামটা বা পি রেশিওটা অনেকটাই বেড়ে গেছে। এই নয় যে একদম মানে জিভে জল আসা দামে চলে এসেছে, না, প্রাইস অনুযায়ী অ্যাডিকোয়েটলি প্রাইস আমি বলতে পারি। আচ্ছা, সিজি পাওয়ারও জানেন কেইন্স টেকনোলজির মতোই। এবার দামটা যেহেতু বিগত 2 বছরে 10 গুণ 12 গুণ হয়ে গেছে, তাই জন্য কি কনসোলিডেশন যখন করে অনেক করে, তারপর আবার বাড়ে, এরকম ভাবেই চলে। সুতরাং যখন নিচে থাকবে, যারা ইনভেস্ট করতে চান একটু দামটা দেখে, যখন নিচের দিকে আছে এই আছে, তারপর একটু দেখতে পারেন। যখন উঁচু দামে চলছে সেই সব জায়গায় তো নয় ব্যাপারটা, এবং সুযোগ দেয়। ঠিক আছে। আচ্ছা, আর পাওয়ার, অ্যাপোলো, এটা নিয়ে তো বলেছি। আচ্ছা, এনএসডিএল আর কোনো স্টক যদি কভার করার থাকে, বা আপনাদের প্রশ্ন, না ভারতী, হ্যাঁ, এইটা ভারতী না, ভারতী হেক্সাকম না, ভারতী এয়ারটেল নিয়ে আপনাদের প্রশ্ন এসেছিল। ভারতী এয়ারটেলের যদি আমার দেখি, না, আমি অ্যাড করে নিচ্ছি, 1 সেকেন্ড, ভারতী এয়ারটেল নিয়ে। ওকে, ভারতী এয়ারটেল, হ্যাঁ ভারতী এয়ারটেল তো থাকার কথা, হ্যাঁ, ভারতী এয়ারটেল নিয়ে, 1 সেকেন্ড। হুম, হ্যাঁ, ভারতী এয়ারটেল, আপনাদের অনেকের প্রশ্ন এসেছিল, এবং আমি এখানে দেখুন আপনাদেরকে কভারও করেছিলাম, তাই জন্য এই দাগগুলো টানা আছে, কেন এইগুলো আগে রেজিস্ট্যান্স ছিল। রেজিস্ট্যান্স, তারপর রেজিস্ট্যান্সের উপরে যেই চলে যায় এই লাইনটাই সাপোর্ট হিসাবে কাজ করে, একদম টেকনিক্যালি কথা বলছি। ঠিক আছে, তারপর দেখুন এই সব সাপোর্ট জোনেই ও দাঁড়িয়ে, তারপর একটা রাউন্ডিং বটম টাইপের বা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করে, প্যাটার্ন বলাটা ভালো, প্যাটার্ন তৈরি করে কিন্তু উপরের দিকে গেছে। যারা টেকনিক্যালটা ফলো করেন, তারা ট্রেডিং হিসাবে এই সব জায়গায় যদি ঢুকে থাকেন স্টপ লস, তাহলে এই সব জায়গায় থাকবে, সোজা কথা। ঠিক আছে, তারপর ট্রেলিং স্টপ লস নিয়ে যাবেন। একবার এন্ট্রির সুযোগ এখানে দিয়েছে, এখন তো নয়, এখন তো উঁচুটো হয়ে গেছে, আবার কনসোলিডেট কখনো করবে, কারণ এই সব জায়গায় আবার দেখুন ছোট্ট একটু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স জোনগুলো এই রেজিস্ট্যান্স জোনেই অ্যাপ্রোচ করছে। এইখানে হয়তো কনসোলিডেট করে তারপর ব্রেকআউট দেয় কিনা সেই দিকে নজর রাখবেন, বা যে যা ট্রেডিং এর ব্যাপার, সাপোর্ট রেজিস্ট্যান্স, রাউন্ডিং প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটুকুনি ব্রেকআউট ব্রেকডাউন, এই প্যাটার্নগুলো ফলো করলেই কাজটা অনেকাংশে হয়ে যায়। তারপর তো অবশ্যই যত নিজেকে উন্নত করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট বেসিকগুলো ভুললে চলবে না, যাকে বলে না ভিত্তি, বেসিকটা ভুলবেন না। যাই হোক, আশা করি অনেকগুলো স্টক এবং মার্কেটকে কভার করলাম। লাইভ মার্কেটে আপনাদের এই ব্যাপারগুলো ভালো লাগলো হয়তো। আবারও বলছি, 25,000 লেভেলটা ইম্পর্টেন্ট, তার উপরে যতক্ষণ আছে সুইং ট্রেডিং এর জন্য দেখা যেতে পারে, যেটা আমি 2-3 দিন আগে বলেছিলাম। যারা শুনেছিলেন তারা আশা করি ভালো ফল পেয়েছেন, একটু নিচে কমেন্ট করে জানাবেন, তাতে আমিও মোটিভেশন পাই। আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যারা এখনো সঞ্জয় টক্স এই অ্যাপটাকে ডাউনলোড করেননি গুগল প্লে স্টোর থেকে, তারা প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আমি অ্যাপে কিন্তু ফ্রি অফ কস্টে অনেক ভিডিও দিই, ফ্রি ভিডিও। সেইখানে কিন্তু অলরেডি আমি যে ট্রেডিং চ্যালেঞ্জ করেছিলাম তার ভিডিও ও চলে এসেছে, সেগুলো নিয়ে আরও ভিডিও ফ্রি সেকশনে আসবে। তার জন্য অ্যাপটাকে প্লিজ ডাউনলোড করে রাখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।